আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। ঘরে থেকে নিজ দায়িত্বে লেখাপড়া করছো। সামনে তোমাদের পরীক্ষা। তোমাদের আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা খুবই কঠিন। এই দুঃসময়ে তোমাদের অবশ্যই নিজ ঘরে থেকে নিজ দায়িত্বে লেখাপড়া করতে হবে। আমরাও তোমাদের সাথে আছি। আজ আমি তোমাদের সাথে ইংরেজি বিষয় শেয়ার করব। তাহলে চলো আমরা ডিজিটালাইজেশন পদ্ধতিতে আমাদের এই শিক্ষাক্রমের সাথে আমরা পরিচিত হই। তাহলে চলো আমরা বোর্ডে যাই। ওয়েলকাম, তোমাদের সবাইকে দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে স্বাগতম। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য সেন্টেন্সেস। এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। মাদার লাভস হার চাইল্ড। মাদার লাভস হার চাইল্ড, মা তার সন্তানকে ভালোবাসে। মা তার সন্তানকে ভালোবাসছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে মা সন্তানকে ভালোবাসে, এটা কোন ধরনের বাক্য? একটি চিরন্তন সত্য কথা, এটা সবাই জানে, মা তার সন্তানকে ভালোবাসে। আইস মেল্টস ইন হিট। আইস গলে যায়, বরফ গলে যায় কিসে? তাপে। তাপে বরফ গলে যায়, এটাই স্বাভাবিক, এটা চিরন্তন সত্য কথা। ট্রিজ গিভস আস অক্সিজেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, এটা চিরন্তন সত্য কথা। তাহলে এই যে আমরা চিরন্তন কিছু বাণী আমরা এখানে পড়লাম, এই চিরন্তন বাণী দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই যে চিরন্তন বাণী, এই সবগুলোই আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্যান ইউ টেল হোয়াই দ্য সেন্টেন্সেস আর প্রেজেন্ট সিম্পল? কেন এই সেন্টেন্সগুলো সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স কেন, সেটা বলতে পারো? কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সত্য ঘটনা প্রকাশ করছে। তাহলে এখান থেকে আমরা শিখলাম, ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ ইট উইল বি প্রেজেন্ট টেন্স। তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আজ আমরা যা পড়ব সেটা হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। কারণ মাদারের পরে লাভস এসেছে, আইসের পরে মেডস এসেছে, ট্রির পরে ট্রিজের পরে গিভ এসেছে। তাহলে এখানে এস আছে অথচ এখানে এস নাই। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বটা জানি তাহলে অবশ্যই আমরা এই বাক্যগুলো সঠিক করতে পারবো। সো আমাদের আজকের পাঠ হচ্ছে, আজকের লেসন হচ্ছে দ্য রাইট ফর্ম অফ ভার্ব। এটা হচ্ছে আমাদের আজকের পাঠ। আশা করি সবাই রাইট ফর্ম অফ ভার্ব এটা বুঝতে পারবা। লার্নিং আউটকাম, এখান থেকে আমরা আসলে কি শিখব? আফটার দিস লেসন, এই লেসনের পরে স্টুডেন্টস উইল বি এবল টু, স্টুডেন্ট সক্ষম হবে, জানতে সক্ষম হবে, বুঝতে পারবে, কি পারবে? রাইট দ্য সেন্টেন্স ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব। রাইট দ্য সেন্টেন্স, সেন্টেন্স লিখতে পারবে ইউজিং রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার করেই সেন্টেন্স লিখতে পারবে যদি আমরা এটা সঠিকভাবে শিখি। ফিল ইন দ্য গ্যাপস, আমরা গ্যাপ পূরণ করতে পারবো উইথ রাইট ফর্ম অফ ভার্ব উইথ ক্লুজ। ক্লু দিয়ে থাকলো, সেই ক্লু দিয়ে আমরা ভার্বের সঠিক ব্যবহার নিশ্চিত করে আমরা গ্যাপ পূরণ করতে পারবো। ইউজ দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্বস উইথ ক্লুজ। এটা উইদাউট ক্লুজ হবে, এটা হচ্ছে উইদাউট ক্লুজ, অর্থাৎ ক্লুজ ছাড়াও আমরা আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে পারবো। So, give the answer using the right form of verb.
এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সূর্য কিরণ দিচ্ছে, সূর্য উদিত হচ্ছে। দি সান রাইজ ইন দ্য ইস্ট, দি সান রাইজ ইন দ্য ইস্ট। এই রাইজটা হচ্ছে এখানে ভার্ব। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, রাইজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো মনে হচ্ছে ঠিকই আছে। তাহলে কেন এটা ভুলটা কোথায়? দেখো ভুলটা হচ্ছে দ্য সান, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, তাহলে এই রাইজ হয়ে যাবে রাইজেস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। বাকিগুলো আমরা ঠিক এইভাবে, ইট গিভ আস লাইট, এটা আমাদের আলো দেয়, এটাও চিরন্তন সত্য কথা। ইট বি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ এনার্জি ফর লাইফ অন আর্থ, অর্থাৎ এই পৃথিবীতে জীবনের যে শক্তির উৎস সেটাও হচ্ছে এই সূর্য, এটাও চিরন্তন সত্য কথা। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও চিরন্তন সত্য কথা। তাহলে আমরা কি জানছি? যদি চিরন্তন সত্য হয় তাহলে চিরন্তন সত্য সে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠন প্রণালী রয়েছে, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে আমরা এখন এর উত্তরগুলো দেখতে পারি যে প্রথম হয়েছে কি, রাইজটা হয়েছে রাইজেস, গিফটটা কি হয়েছে গিফটস, বিটা হয়েছে কি ইজ, সেটটা হয়েছে কি সেটস। এটা কেন হয়েছে? সাবজেক্টের কারণে হয়েছে। প্রেজেন্ট টেন্স ছিল 1 নম্বর, 2 নম্বর সাবজেক্টগুলো এখানে সবই ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফলে রাইজ হয়েছে রাইজেস, গিভ হয়েছে গিভস, বি হয়েছে ইজ, সেট হয়েছে সেটস। Give answers using right form of verb. We was car race now. আমরা একটা কার রেস দেখতে পাচ্ছি, একটা কার রেস। তো এই কার রেসটা আমরা কি দেখছি? তাহলে কার রেসটা আমরা দেখছি, এখানে ওয়াস, ওয়াস মানেও তো দেখা, তা ওয়াস অর্থ দেখা, তাহলে ভুলটা কোথায়? দেখো এখানে একটা নাও আছে, যদি কোনো বাক্যে নাও থাকে তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যদি বাক্যে নাও থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট পরে এম ইজ আর, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এম ইজ আর, উই হচ্ছে প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বারের পরে আর বসে, তাহলে উই এর পরে আর, ওয়াচ হয়ে গেল ওয়াচিং, আইএনজি যোগ, উই আর ওয়াচিং কার রেস নাও। দে ড্যাশ প্লে ক্রিকেট অ্যাট দিস মুমেন্ট, তাহলে এটা কি হবে? ড্যাশ, এখানে প্লে, তো এখানে পেলেও তো ভাব ঠিক আছে, তাহলে এখানে ভুলটা কোথায়? অ্যাট দিস মুমেন্ট, যেমন নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তেমনি অ্যাট দিস মুমেন্ট থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট, এরপরে এম অথবা ইজ অথবা আর, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। তো যেহেতু দে আছে, দে এর পরে কি বসে? দে যেহেতু প্লুরাল, দে এর পরে আর বসে, অতএব দে আর প্লে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল দে আর প্লেয়িং অ্যাট দি প্লেয়িং ক্রিকেট অ্যাট দিস মুমেন্ট। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যদি নাও থাকে, যদি অ্যাট দিস মুমেন্ট থাকে তাহলে সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড দ্য সেন্টেন্স। এখানে আমাদের কিছু পিকচার আছে, এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি, কি দেখছি? সে হোলি কোরআন পড়ছে। এটা কি দেখতে পাচ্ছি? যে একটা মাল্টিমিডিয়া ক্লাসে উপস্থিত হয়েছে। তাহলে এখানে এটা কোন টেন্স আছে এটা আমাদের আসলে জানতে হবে। হি রিডস দ্য হোলি কোরআন এভরি ডে, হি রিডস দ্য হোলি কোরআন এভরি ডে, এটা কোন টেন্স? এটা হচ্ছে এভরিডে। যদি এভরিডে থাকে, যদি রেগুলারলি থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স।
প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট, এরপরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের সাথে কিছুই যোগ হয় না। এখানে এভরিডে এই বাক্যটায় এস যোগ হয়েছে, এখানে এস যোগ হয় নাই কারণ এটা প্লুরাল, এ কারণে এস যোগ হয় নাই। এইটা সিঙ্গুলার, এ কারণে এস যোগ হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে জানলাম যে এভরিডে, রেগুলারলি, এরকমের অনেক কিছু আছে, যেমন এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, জেনারেলি। এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন সেই গঠন অনুসারেই এই রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হবে। এখানে দেখানো হচ্ছে আমরা আরো কিছু প্রশ্ন করতে পারি। দ্য বয় ড্যাশ গো টু মাদ্রাসা রেগুলারলি, হি স্টাডি অ্যাটেন্টিভলি এভরিডে, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস অফেন ভিজিট দেয়ার রিলেটিভস। একটা জিনিস সবাই খেয়াল করো যে এখানে দ্য বয় গো কিন্তু আছে কি রেগুলারলি, এখানে আছে কি অ্যাটেন্টিভলি এভরিডে, এখানে আছে কি অলওয়েজ, এখানে আছে কি অফেন। এই আমরা একটু আগেই জেনেছি যে যদি এই শব্দগুলো থাকে তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন প্রণালী সাবজেক্টের পরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না, ওখানে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। আমরা আরো কিছু বাক্য দেখি। রানা ইজ প্লেইং ক্রিকেট নাও। রানা ইজ প্লেইং ক্রিকেট নাও, এখানে কি দেখছি? নাও আছে, ক্রিকেট খেলছে রানা, এখানে নাও আছে। এখানে কি আছে? অ্যাট দিস মুভমেন্ট আছে, চাকা ঘুরছে। দ্য হুইল ইজ মুভিং অন দ্য লাইন অ্যাট দিস মুভমেন্ট, এই চাকা ঘুরছে। তাহলে এই যে নাও, এই যে অ্যাট দিস মুভমেন্ট, এগুলো থাকলে কি হবে? আমরা আগে পড়েছি যে যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো যদি থাকে, নাও থাকে, অ্যাট দিস মুভমেন্ট থাকে, প্রেজেন্টলি থাকে, অ্যাট প্রেজেন্ট থাকে, তাহলে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো ইজ, আয়ের পরে এম, বাকিগুলো আর। রানার পরে ইজ বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। দ্য হুইলের পরে ইজ বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে শিখলাম যদি নাও, অ্যাট দিস মুভমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ইজের সাথে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যোগ, নাও থাকার কারণে, ইজের পরে ভার্বের সাথে আইএনজি যোগ, অ্যাট দিস মুভমেন্ট থাকার কারণে। 2022 সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য বের হয়েছে আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ। আল ফাতাহ দাখিল পরীক্ষা প্রস্তুতি সিরিজ কিনলে রয়েছে 100টি আকর্ষণীয় পুরস্কার। আরবি দ্বিতীয় পত্র সহ যে কোনো 6টি বইয়ের কুপন পাঠিয়ে দাও আমাদের কাছে। অংশগ্রহণ করলেই নিশ্চিত পুরস্কার। অফারে অংশগ্রহণের শেষ সময় 31 ডিসেম্বর 2020। এখানে আরো কিছু বাক্য আছে। আমরা কি দেখতে পাচ্ছি? আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সেস বাজার। আই হ্যাভ রিসেন্টলি ভিজিটেড কক্সেস বাজার, এখানে একটা শব্দ আছে দেখো, রিসেন্টলি। দ্য ট্রেন হ্যাজ জাস্ট রিচড দ্য স্টেশন, জাস্ট। তাহলে এটা কি বোঝাচ্ছে? এখানে দেখো, এখানে ট্রেনটা এসেছে, জাস্ট এই মাত্র এসেছে, এই মাত্র পৌঁছেছে। আমরা কক্সবাজার গিয়েছি, তাই না? তো এখানে আমরা কি বুঝবো? এখানে দেখো এই রিসেন্টলি এবং জাস্ট যদি এই বাক্যগুলোর মধ্যে থাকে তাহলে এই বাক্যগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকিগুলো হ্যাভ বসে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যদি রিসেন্টলি থাকে
যদি জাস্ট থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা সামনে গিয়ে দেখি যে কি কি কারণে আমাদের হয়েছে। দেখ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে একটা হ্যাভ বসেছে, ভার্বের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে, এখানে হ্যাজ বসেছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, যদি কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি প্রভৃতি শব্দগুলো থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এই গঠন দিলেই রাইট ইউজ অফ ভার্বটা হয়ে যাবে। এখানে থাক ভিজিট, কোনো অসুবিধা নেই, তুমি সাবজেক্টের পরে হ্যাভ বসাও বা ভার্বের পাস্ট পার্টিসিপল বসে দিবা। এখানে থাক রিস, কোনো অসুবিধা নাই, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে গেল, এটা রাইট ইউজ অফ ভার্ব, অতি সহজ। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলির কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, জাস্টের কারণে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। তাহলে আমরা এটা একটু করি, কি হয়, দে অলরেডি লিভ দ্য প্লেস, she just finish her homework, তপু lately get student visa or USA, for USA এটা হবে for USA, একটা মিস্টেক হয়ে গেছে। give the answer using the right form of verb, এখানে কি আছে, অলরেডি আছে, এখানে কি আছে, জাস্ট আছে, এখানে কি আছে, লেটলি আছে, ফলে কি হবে, প্রত্যেকের অক্সিলারি ভার্ব এখানে বসবে, হ্যাভ অথবা হ্যাজ, এখানে বসলো হ্যাভ অথবা হ্যাজ, দের পরে কি বসবে, হ্যাভ বসবে, এরপরে লিভের কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল, এই অলরেডি থাকার কারণে এখানে হ্যাভ বসবে, এখানে লেফট বসবে, এখানে জাস্ট থাকার কারণে শির পরে হ্যাজ বসবে, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড হয়ে যাবে, লেটলি থাকার কারণে এখানে তপুর পরে হ্যাজ বসবে, গেটের পাস্ট পার্টিসিপল গট বা গটেন এখানে বসবে। আর এখানে মিস্টেক হচ্ছে স্পেলিং, এফ হবে একটা। আমরা অলরেডি উত্তরগুলো আমরা দেখে নিই, যে দে হ্যাভ অলরেডি লেফট দ্য প্লেস, লিভ হয়ে গেছে লেফট, আর দের পরে বসেছে হ্যাভ, শির পরে বসেছে হ্যাজ, ফিনিশ হয়ে গেছে ফিনিশড, আর এখানে বসেছে হ্যাজ, আর গেট হয়ে গেছে গট, অলরেডি হয়ে গেল। আমরা যদি এটা জানি তাহলে অবশ্যই আমরা রাইট ইউজ অফ ভার্ব করতে পারবো। আমরা এখানে কি দেখছি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দে হ্যাভ এনজয়িং ফর অ্যান আওয়ার, তারা 1 ঘন্টা ধরে এনজয় করছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার, এই কারণে হচ্ছে হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ, দে হচ্ছে প্লুরাল, এ কারণে বসেছে হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে কেন হলো আমরা দেখি, সিন্স বা ফর, ইফ ইন দ্য সেন্টেন্স, যদি সেন্টেন্সে দেয়ার ইজ ফর সিন্স প্লাস টাইম, অর্থাৎ সিন্স ফরের পরে যদি টাইম থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে সিন্স বা ফরের পরে যদি টাইম থাকে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। আমরা যে দেখতে পাচ্ছি সিন্স মর্নিং, অর্থাৎ এইটা হচ্ছে সিন্স বা ফরের সিন্স, এটা মর্নিং হচ্ছে টাইম। এটা দেখতে পাচ্ছি যে ফর, এইটা ফর আছে, এরপরে এই 1 আওয়ার এটা হচ্ছে টাইম, অর্থাৎ এখানে ফরের কারণে, ফরের পরে টাইম থাকার কারণে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আমরা যদি এটা দেখি, দ্য বয়েজ ফ্লাই কাইট সিন্স মর্নিং, অর্থাৎ সিন্স আছে এরপরে টাইম আছে, সিন্সের পরে টাইম থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন, সাবজেক্ট দ্য বয়েজ, এরপরে হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে যা আছে তাই বসে যাবে। অর্থাৎ শুধু বাড়তি আমার করতে হবে কি, হ্যাভ বিন বা হ্যাজ বিন,
এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। শুধু জানতে হবে কোথায় হ্যাভ বিন আর কোথায় হ্যাজ বিন। শুধু হ্যাজ বিন বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বিন বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে হ্যাভ বিন বসে। একেবারেই সহজ। Write the sentence using right form of verb. She read a book now. তো এখানে রিড আছে, বাক্যটা কিন্তু একটা হয়েছে, she read a book, এটা past indefinite tense। তো past indefinite tense এটা হয়েছে, কিন্তু এখানে নাও আছে, এ কারণে এটা is reading হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস এখানে হয়ে গেছে। আবার এটা কি হয়েছে, দ্য ওয়ার্ক ইন দ্য দে ওয়ার্ক ইন দ্য গার্ডেন ফর হাফ অ্যান আওয়ার। ফরের পরে টাইম আছে, এই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। অর্থাৎ আমাকে সিম্পটমগুলো আমাদের চিনতে হবে যে কোন সিম্পটমটা থাকলে কোন টেন্স হবে। এটা যদি আমি জানি তাহলে অবশ্যই এই রাইট ইউজ অফ ভার্ব এটা অনেক সহজ একটা বিষয়। এরপরে যদি দেখি, দ্য স্টুডেন্ট সেলিব্রেট কালচারাল প্রোগ্রাম এভরি ইয়ার। যেহেতু এভরি ইয়ার আছে, স্বাভাবিকভাবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে কি, সাবজেক্টের পরে মূল ভার্ব, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস বাই এস যোগ, কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, এখানে আছে প্লুরাল, অর্থাৎ এখানে আর কিছুই যুক্ত হবে না, এখানে যা আছে তাই হবে। টাইগার্স বি সিম্বলস অফ স্ট্রেংথ অ্যান্ড কারেজ, এখানে আছে বি। এখন বি বলতে আসলে কি হবে, বি সবই হতে পারে, বি হতে পারে অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। এখানে আমরা যেহেতু টাইগার্স প্লুরাল আছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা আমরা আর দিয়ে দেব, প্লুরাল আমরা দিয়ে দেব। হোমওয়ার্ক, আমরা একটা প্যারাগ্রাফ লিখব, ইয়োর গার্ডেন। 5 সেন্টেন্সের উপরে আমরা একটা প্যারাগ্রাফ লিখব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ক্লাস করেছো, রাইট ফর্ম অফ ভার্বটাই মেন জিনিস মাথায় আনতে হবে। এই সেন্টেন্সটা আমার চিনতে হবে, এই সেন্টেন্স কোন টেন্সে আছে এটা আমার আগে জানতে হবে। সেন্টেন্স এই টেন্সে আছে, এই টেন্সের গঠন প্রণালী কি, আমি যদি ওই টেন্সের গঠন প্রণালী জানি তাহলে অফকোর্স রাইট ইউজ অফ ভার্বের আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমাকে অবশ্যই টেন্স জানতে হবে, যে কোন টেন্স, এই বাক্যটা কোন টেন্সে হবে, এই সিম্পটম থাকলে এই টেন্সে হবে। এটা এভরি আছে, অলওয়েজ আছে, তাহলে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। নাও আছে, অ্যাট দিস মুভমেন্ট আছে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। জাস্ট আছে, জাস্ট নাও আছে, অলরেডি আছে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। সিন্স আছে, ফর আছে, এরপরে টাইম আছে, তাহলে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ এইভাবে আমরা যদি টেন্স অনুসারে আমরা এই রাইট ইউজ অফ ভার্ব করার চেষ্টা করি, তাহলে অবশ্যই এখানে আর ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া আরও অসংখ্য রুল আছে, ছোটোখাটো রুল, যেটা এই বেসিকের সাথে সম্পৃক্ত। বেসিকের সাথে সম্পৃক্তটা কেমন, যেমন এখানে যদি ইয়েস্টারডে থাকে তাহলে আমি কি করব, আমার তো এভরি নাই, ইয়েস্টারডে আছে, তাহলে ইয়েস্টারডে থাকলে আমি কি করব, ইয়েস্টারডে মানে গত, স্বাভাবিকভাবে বোঝা যায়, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স বসিয়ে দেবো। পাস্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি গো, ব্র্যাকেটে দিলাম গো টু মাদ্রাসা ইয়েস্টারডে, তাহলে হি গো টু মাদ্রাসা ইয়েস্টারডে। যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে গো আছে আমার ভার্ব, আমার চেঞ্জ করতে হবে ভার্বটা। তাহলে গোর ওখানে আমি কি বসাবো, তাহলে গোর ওখানে বসাবো, যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে গো ভার্বের পাস্ট ফর্ম যেটা, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে গোর জায়গা ওয়েন্ট বসিয়ে দেব। গোর জায়গা ওয়েন্ট বসিয়ে দিলেই আমার রাইট ইউজ অফ ভার্বটা হয়ে যাবে। টেন্স কিন্তু ভালোভাবে জানতে হবে, টেন্সের গঠন প্রণালীটা জানতে হবে, নাম্বার পার্সন জানতে হবে, কোন নাম্বার কোন পার্সনের পরে ভার্বের কোন রূপটা বসে এটা জানতে হবে। যখন আমরা এই ভার্বের রূপ, কোন রূপ কোথায় বসে, কেন এই টেন্সটা হবে, এইটা আমরা জানতে পারবো, তখন স্বাভাবিকভাবে রাইট ইউজ অফ ভার্বে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জিনিসটা পৃথিবীর সমস্ত বইয়েই একইভাবে লেখা আছে, সমস্ত বইয়েই টেন্সের গঠন প্রণালী সব জায়গায় একই রকম। ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট, এরপরে মূল ভার্ব,
এরপরে অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস বাই এস যোগ, আর যদি প্লুরাল হয় এস বাই এস লাগবে না। অর্থাৎ সারা পৃথিবীর যত বই আছে সব বইয়েই রাইট ইউজ অফ ভার্বের একই রকম নিয়ম। আর সুন্দর করে সাজানো কোন বই আছে তোমাদের সেটা খুঁজতে হবে। তোমরা যদি আলফাতা দেখো, আমি আলফাতা দেখেছি, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো, সত্যিকারে অনেক সুন্দর এবং সাজানো গোছানো এই রাইট ফর্ম অফ ভার্ব, এটা আলফাতায় দেওয়া আছে। আর কোনো বই আসলে আমি এরকম দেখিনি। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে এই ক্লাসটি দেখেছ। তোমরা যদি সুন্দরভাবে টেন্সটা আয়ত্ত করতে পারো, সাবজেক্ট, অবজেক্ট, এরপরে নাম্বার, পার্সন, ভার্বের রূপ, এই যে ভার্বের যে তিনটা রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা রূপ, ভার্বের সাথে আইএনজি যোগ, এটা যদি জানতে পারো, এটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে রাইট ইউজ অফ ভার্ব ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও টুকিটাকি অনেক রুল আছে, কিন্তু সবগুলোই টেন্স সম্পর্কিত, টেন্সের বাইরে কিছুই নাই। আশা করি সবাই ঘরে বসে লেখাপড়া করবে এবং গ্রামারের প্রতি অনেক জোর দেবে। গ্রামার যদি সুন্দর না হয়, যদি ভালো না হয়, তাহলে বাক্য গঠন সঠিক হয় না। বাক্য গঠন যদি সঠিক না হয়, তাহলে ভালোভাবে লেখা যায় না। আর ভালোভাবে যদি লেখা না যায়, তাহলে ভালো ফলাফল আশা করা যায় না, ভালো জ্ঞান অর্জন করা যায় না। তোমরা জ্ঞান অর্জন করবে, ভালো শিখবে এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।